প্রিয় দর্শক শ্রোতা, আমি ছোট্ট একটা পদবীর মানুষ। যখন যেখানে অপরাধজনক কিছু দেখি, সেটা হোক আমার আয়ত্তের ভিতরে অথবা আয়ত্তের বাহিরে, আমি সেটা নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। আর পুলিশের চাকরিটাকে আমি একটা অ্যাডভেঞ্চার মনে করি। কিছু কিছু কাজ আছে যেগুলো করতে গেলে নিজের কাছে নিজেকে গর্বিত মনে হয়, ভালো লাগে এবং কি খুবই আনন্দ পাই। সেগুলা আমি করে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, পুলিশের প্রথম কাজ হলো অপরাধ নির্ণয় করে আসামিকে আইনের আওতা আনা পুলিশের দায়িত্ব। আমি ক্ষুদ্র একটি মানুষ, আগে বলেছি, আমি কি পারবো কি পারি না সেটা আমি নিজে জানি, কিন্তু আমি চাই বাংলাদেশ থেকে মাদক নামে শব্দটি নির্মম হোক এবং যারা মাদক ব্যবসায়ী আছে তারা নির্মম হোক। এভাবে আজকে প্রশ্নবিদ্ধ আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্ট প্রশ্নবিদ্ধ। একটি কারণে, আমাদের দোষগুলো পেলে মানুষ অত্যন্ত সুন্দর করে আমাদের দোষগুলো তুলে ধরে এবং কি আমাদের সুনামগুলো তুলে ধরার জন্য কারো কোনো মন মানসিকতা থাকে না। আচ্ছা ধরুন তো, করোনাকালীন সময়ে পুলিশের কয়েকজন মানুষকে আমরা বাহবা দিয়েছি, কিন্তু পুলিশের একটা দুর্নাম হলে আমরা ফেসবুকে শেয়ার, এটা শেয়ার করে আমরা পুলিশের একটা বিতর্কিত অবস্থা আমরা ফেলে দিই। আমরাও মানুষ। আমি একটা কথা বলবো, কাউকে সন্দেহ করার আগে, কাউকে ভুল বুঝার আগে তার করণীয় কর্মের উপর যদি আপনি একান্তই মনে চান যে না, তাকে আমি আবিষ্কার করবো, তাকে আমি চিনবো, তাকে আমি বুঝবো, আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি তার পিছনে কিছুটা সময় ব্যয় করুন, তারও দেখা আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আসলে সে কি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি বিশ্বাস করাতে পারবো কিনা আমি জানি না। আমি সামান্য কয়টা টাকার মালিক, সামান্য কয়টা টাকা আমি প্রতি মাসে ইনকাম করি, যার অর্ধেক আমি সোর্সের পিছনে খরচ করি। আমার কোটিপতি হওয়ার স্বপ্ন দেখি না, আমি কখনো 8-10 তলা বাড়ি করার স্বপ্ন আমি দেখি না। আমি দেখতে চাই সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি জন্মভূমি। কিন্তু দর্শক শ্রোতা, আমার মতো ক্ষুদ্র র্যাঙ্কের লোক কি আর করতে পারবো? তবে মানসিকভাবে আমি প্রস্তুত মাদকটাকে এই দেশ থেকে নির্মূল করার জন্য। আসুন আমরা হাতে হাত রেখে মাদকের বিরুদ্ধে কাজ করি। আপনার এলাকায় মাদক ব্যবসায়ী তথ্য দিন, সারা বাংলাদেশ পুলিশকে আমরা সহযোগিতা করি। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, মাদক কখনো একটা সমাজের, একটা গ্রামের শান্তি ফিরিয়ে দিতে পারে না। হয়তোবা আপনার এলাকায় এমন মাদক ব্যবসায়ী আছে যার নামটি আপনার মুখে নিলে আপনার ক্ষতি হতে পারে। বর্তমানে আমাদের সুবিধা আছে, আপনি আপনার পরিচয়টুকু হিডেন রেখে আপনি তথ্য দিতে পারেন। যারা মাদক সেবন করে এবং মাদক কারবার করে তাদের সম্পর্কে তথ্য দিলে আপনার পরিচয় না পেয়ে পুলিশ আপনার পক্ষে কাজ করবে। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমাদেরকে উৎসাহ দেন এবং কি যে কোনো কাজে আমরা যেন ভালোভাবে কাজটা করতে পারি তার জন্য অনুপ্রেরণা যোগান। প্রিয় দর্শক শ্রোতা, আজ আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের SSC 211 সহ আমরা যে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি এবং উক্ত স্থানের ইউপি চেয়ারম্যান এবং বর্তমান অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত দুজন মানুষের বক্তব্য আমাদের এখানে দেওয়া আছে। আপনারা তাদের মাদকের বিরুদ্ধে এই কথাগুলো আপনারা শুনবেন, শুনে বিচার করবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কিংবা আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ দয়া করে আমাদের ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের জন্য সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কি আমাদের জন্য যদি কোনো দিক নির্দেশনা থাকে, প্লিজ দয়া করে আমাদের ইনবক্সে আপনি আপনার মতামত লিখতে পারেন। আমরা সে অনুপাতে আমরা কাজ করবো। আমরা চাই আপনাদের ভালোবাসা। আমি স্বপ্ন দেখতে চাই সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি আগামী প্রজন্ম। বহির্বিশ্বে কি করেছে না করেছে তা নিয়ে সমালোচনা না করে আমি আমার দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। প্রতিদিন অন্তত একটা করে মানুষের উপকার করে আমি দেখে দিতে চাই আমি দেশটাকে ভালোবাসি, দেশের মানুষের জন্য কিছু করবো এবং দেশের মানুষের জন্য কিছু করছি। এই প্রত্যাশা আজকে এ পর্যন্ত রেখে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনারা দেখবেন আমাদের একটি অভিযানে
2 কেজি গাঁজা সহ একজন লোককে আমরা ধৃত করেছি, সেটি আপনারা দেখবেন। এখন আমরা আমাদের অভিযান চলা অব্যাহত। আমরা রওনা দিচ্ছি সেই কাঙ্ক্ষিত মাদক ব্যবসার বাড়িতে, যেখানে সোর্স আমাদেরকে তথ্য দিয়েছেন এখানে গেলে বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করতে পারবো এবং বিপুল পরিমাণে মাদক আছে। আমরা আস্তে আস্তে গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পর আমাদের পূর্ব প্রস্তুতি অনুসারে আমরা একে অপরের সাথে কথোপকথন করে কীভাবে আমরা অভিযানটি সফল করব সে তারই লক্ষ্যে আমরা কিছুটা নিজেদের মধ্যে কথোপকথন করে নিচ্ছি। আমরা চললাম। কি দর্শক শ্রোতা, অনাকাঙ্ক্ষিত কিছু দৃশ্যের জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত, যেটা দেখানো আমাদের উচিত নয়, কিন্তু আমরা তাও দেখাচ্ছি। যেটা দেখানো আমাদের উচিত সেটাও দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি সেই মাদক ব্যবসায়ীর বাড়িতে। আমরা আস্তে আস্তে ঘরটি গঠন করলাম। গঠন করে আমাদের অবস্থানটা আমরা ঠিক করে নিলাম। কে কোথা থাকবে, কে কীভাবে থাকবে, কে ঘরে ঢুকবে, কে বাইরে থাকবে। আমরা আমাদের কথোপকথন দিয়ে চললাম। সোর্স আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত ঘরে। প্রিয় দর্শক শ্রোতা, মাদক উদ্ধারের জন্য কিছু নির্দিষ্ট লোকজন নিয়ে মাদকান্তা ইতিমধ্যে আমরা ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে সালাম বিনিময় করে ওনাদের ঘরটি আমরা সার্চ করব বলে ওনাদেরকে অনুরোধ করি। আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের মূল সোর্স। যদিও তিনি সরকারি কোনো বেতনভুক্ত না হয়ে থাকেন, সরকারি কোনো বেতনভুক্ত না, তবুও আমাদের সাথে থাকে 24টি ঘন্টা। তিনি এখন খোঁজ করতেছেন, সাথে আমরাও আছি, এখানে সেখানে খোঁজ করতেছেন। প্রিয় দর্শক শ্রোতা, মাদক উদ্ধারের মূল সত্য হলো একজন মাদক ব্যবসায়ীর ঘরে ঢুকে পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করা। আমাদের চেকের বিষয় যেটাই থাকে,
যে তথ্যটা থাকে সেই তথ্যটা দিয়ে আমরা সব করে থাকি। ব্যতিক্রম আমরা কিছুই করি না। আসামির বড় যদি লক্ষ কোটি টাকাও যদি পড়ে থাকে সেটা হয় আমাদের আমানত। আমরা তাদের আমানত তাদের কাছে পৌঁছিয়ে অনুমতি সাপেক্ষে আমরা উঠে যাচ্ছি, আমাদের সোর্স উঠে যাচ্ছে দমদমার উপরে। সেখানে উনি লাইট মেরে দেখলেন অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়া যায় কিনা। উপরে উঠে যাচ্ছে, দমদমার উপরে উঠে তিনি লাইট মেরে দেখছেন কিছু আছে কিনা। ততক্ষণ পর্যন্ত আমরা কিছুটা নিচে অপেক্ষা করলাম। আমাদের সাথে আছে ঘরের মালিক ও তার স্ত্রী। প্রিয় দর্শক শ্রোতা, আবারও পুনরায় আমাদের ঘরের ভিতর চেকিং শুরু। সাথে আছে আমাদের নাগরকোট থানার কনস্টেবল হেলাল। প্রিয় দর্শক শ্রোতা, উনি পঙ্গারে পঙ্গারে সেভ করতে যাচ্ছেন। আমিও তার সাথে আছি। আমরা উক্ত ব্যক্তির অনুমতিক্রমে আমরা আরো 2 জন লোক নিয়ে, বহিরাগত ভাষার বাড়ির 2 জন লোক নিয়ে আমরা চেকিং শুরু করি। ঘরের চৌকির নিচেতে কিছু আছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। না, সেখানে আমরা কিছুই পেলাম না। অপরাধ নির্মম, অপরাধের অপরাধী, কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত। 3 রাত 24টি ঘন্টা। হঠাৎ কিছু একটা পাওয়ার আশঙ্কা। জ্যাকেটের ভিতরে লুকায়িত অবস্থায় কিছু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। না, আমাদের চেষ্টা বিফলে গেল, সেখানে কিছুই পাওয়া গেল না। হঠাৎ কাপড় চোপড় উল্টানো আরম্ভ হলো। প্রিয় দর্শক শ্রোতা, এখনই পাওয়া যাবে সেই কাঙ্ক্ষিত গাঁজার পোটলা, যেখানে অতি শুরু রক্ষিত অবস্থায় যেখানে লেগেছে হলুদ ব্যাগটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সে ব্যাগ যেখান থেকে উদ্ধার করা হয় 2 কেজি গাঁজা। এই সে ব্যাগটি আমরা পেয়ে গেছি। ততক্ষণ পর্যন্ত আমরা জানতাম না যে এগুলা গাঁজা। আমরা আনি টেবিলের উপরে, যখন মাদকগুলো রাখি তখন খুলে দেখি বিরাট লঙ্কা কাহিনী। এই লোকটিকে আমরা বিগত 2 মাস পূর্বে কিছু গাঁজা এবং বিদেশি মৎস্য গ্রেপ্তার করি। আমাদের দৃষ্টি তার দিকে ছিল। জেল থেকে বের হওয়ার পরের দিন হইতে তিনি আবার শুরু করেছেন ব্যবসা। সংবাদটি অতি গোপনে যখন আমরা পাই, তখন আজকে শিওর হলাম তার বাসায় আরও বিপুল পরিমাণ মাদক মজুদ আছে। সেই লক্ষ্যে আমরা এগুলো পেয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন, এই সে মুরব্বী, এই সে লেবাসদারি শয়তান দাঁড়িয়ালা, যাকে একবার সুযোগ দেওয়ার পরেও সে জেলখানা থেকে এসে পুনরায় আবার নাশকতা শুরু করেছেন। সাথে আছে তার সহধর্মিণী মাদক সংবাদী। আমরা তাকেও গ্রেপ্তার করতে চেয়েছিলাম, কিন্তু
দুর্ভাগ্যবশত আমার সাথে কোনো নারী পুলিশ না থাকায় আমরা ওনাকে গ্রেপ্তার করতে সক্ষম হইনি। দেখুন দেখুন কীভাবে গাঁজাকে সংরক্ষণ করে রেখেছেন। দেখুন আপনারা, কোনো ডুবলিমিসি ছাড়াই উক্ত গাঁজা কোত্থেকে সংগ্রহ করে, কোথায় হতে নিয়ে আসে, কোথায় বিক্রি করে, তথ্যের ভিত্তিতে আমরা বারবার জিজ্ঞেস করার পরে তার থেকে কোনো সদুত্তর পাওয়া গেল না। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ফোনের মাধ্যমে ব্যাপারটি জানানোর পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই ওনাকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসি। থানা আসার পর তার নামে একটি মাদক মামলা হয় এবং পূর্বে মামলা উল্লেখ সহ আমরা তাকে চালান করি। আসামি কিছুতেই স্বীকার করছে না এই জিনিসগুলো তার। সে শুধু বারবার একটাই কথাই বলছে, আমরা গতবার যে ঘর সার্চ করেছিলাম এগুলো ভুলবশত রয়ে গেছে। এটা কি বিশ্বাসযোগ্য? আসলে কয়লা শত ধুইলেও ময়লা যায় না, এটা তার প্রবাদ বাক্যের। কয়লা শত ধুইলেও ময়লা যায় না, যেমন কথাটি সত্য, তেমনি মাদকের ভিতরে যারা একবার ঢুকেছে বা বিক্রি করে ঢুকেছে বা খাওয়ায় ঢুকেছে, তারা আদৌ সঠিক পথে ফিরে আসতে পারে না বলে আমার বিশ্বাস। কুকুরের লাশ যেমন 12 বছর সুঙ্গা রাখলেও সোজা হয় না, তেমনি মাদক ব্যবসায়ীকে যতই সুযোগ দেওয়া হোক না কেন, যতই জেল জরিমানা দেওয়া হোক না কেন, তাকে সোজা করা অতটা সহজ কাজ নয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা লাইভ অনুষ্ঠানটি দেওয়ার পিছনে যুক্তি হলো বর্তমান সময়টা অত্যন্ত নিতান্তই খারাপ। কখন কি উঠে আমাদের মাঝে বা আমাদের নামে কি কে কখন কি বলে, সেজন্য আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মাদক উদ্যোগ থেকে শুরু করে তাদের ঘরের সব কিছু আমরা তাদের হাতে বুঝিয়ে দিই এবং তাদের জিনিসপত্র ঠিক আছে বলে ভাবতে স্বীকার করেন। প্রিয় দর্শক শ্রোতা, এই লোকটিকে দেখলে বোঝা যাবে না যে উনি একজন বড় মাপের মাদক ব্যবসায়ী। তার বাড়ি নাঙ্গলকোট থানার অষ্টগ্রাম নামের একটি বাড়ি তার অষ্টগ্রামে। তিনি এখন অনুনয় বিনয় করতেছেন, আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন উনি করে না এগুলা কেউ ষড়যন্ত্রমূলকভাবে তার ঘরে দিয়ে গেছে। আদৌ কি বিশ্বাসযোগ্য? কেউ কারো ঘরে ঢুকে মাদক রেখে দিবে, এটা কি আমরা বিশ্বাস করতে পারি? প্রিয় দর্শক শ্রোতা, উনি বুঝাতে চাচ্ছেন আমার মাথায় 1 জেল কোরআন শরীফ দেওয়া হোক, এই জিনিস আমার না। তাহলে কি এই জিনিস আমরা সাথে করে নিয়ে গেছি? যেখান থেকে আপনারা যেভাবে উদ্ধার করতে দেখেছেন, সুরক্ষিত কিছু কাপড় চোপড় আড়ালে হলুদের টিপে, সেটা কেউ এনে দিবে, আদৌ কি বিশ্বাসযোগ্য? প্রিয় দর্শক শ্রোতা, আসামি তার কাপড় পরে রেডি, আমাদের সাথে চলে যাওয়ার জন্য হ্যান্ডকাপ পরানো হলো। আমরা ধীরে ধীরে তাকে নিয়ে বের হচ্ছি। আমরা পুনরায় থানার দিকে বের হচ্ছি, কিন্তু প্রতিমধ্যে আমরা 2জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে, আমাদের সাথে থাকা 2জন সাক্ষী, আমরা একটা জায়গায় বসে জব্দ তালিকা প্রস্তুত করে কি কি পেলাম ঘরের মধ্যে, সেগুলো আমরা দেখিয়ে 2জন সাক্ষীর ছবি সহ আমরা ছবি নিই এবং আসামিকে নিয়ে আমরা রওনা করলাম।
হাজার পুলিশ নয়, হাজার দক্ষ অফিসার নয়, ইচ্ছা ও সদিচ্ছা থাকলে একজন পুলিশই যথেষ্ট একটি সোনার বাংলা উপহার দেওয়ার। আমাদের কাঙ্ক্ষিত কিছু অর্ডার থাকে, যেগুলো আমাদের উত্তীর্ণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত, সেগুলো আমরা বাস্তবায়ন করতে আমরা যথেষ্ট মরিয়া হয়ে উঠি। মাদক উদ্ধার পুলিশের অন্যতম একটি কাজ, ওয়ারেন্ট তামিল পুলিশের নিত্যদিনের কাজ। এই দুইটা জিনিসের সাথে আপোষ কখনো করিনি, করব না। বারবার শুধু একটা কথাই মনে পড়ে, সদিচ্ছা, সাহসিকতা এবং সৎ অনুপ্রেরণা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। 100 জন লোকেও যদি আমাকে বলে আমি খারাপ, তাতে বিন্দু মাত্র আমার কিছু যায় আসে না। আবার 100 জন মানুষ যদি বলে আমি অত্যন্ত ভালো, অত্যন্ত দক্ষ, তাতে আমার কিছু যায় আসে না। আমার কথা হলো যে আমি কেমন, আমি সেটাই বুঝি, সেটাই চিনি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এখন পৌঁছে গেছি সাক্ষীদের বাড়িতে। তাদের এখানে বসে আমরা ওই 2 জন ব্যক্তিকে ডেকে আমরা আমাদের জব্দ তালিকায় স্বাক্ষর করালাম এবং বিস্তারিত ঠিকানা আমরা নিয়ে ওখান থেকে আমরা রওনা করলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষা করতেছি সাক্ষীর জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আসামের সামনেই জব্দ তালিকায় সাক্ষ্য করছেন সাক্ষীগণ। আমার সহযোগী কনস্টেবল হেলাল, আরেকজন কনস্টেবল মাইনুদ্দিন। হ্যাঁ, সাক্ষী বের হয়ে আসছেন। উনি তার ঘরের পাশে একজন ব্যক্তি, আমার এ মামলার সাক্ষী, প্রধান সাক্ষী। আমি ওনার থেকে বিনীত অনুরোধ করে জব্দ তালিকায় সই করতে বলি। আমি এখন খুলে দেখাবো আমি তার বাড়িতে কী কী পেয়েছি। সেগুলো খুলে দেখানোর পর ওনাকে দেখাই। হ্যাঁ, আমাদের আরেকটি সাক্ষী মুরব্বীর ছেলে, সাক্ষ্য দেওয়ার জন্য তিনি ঘর হতে বেরিয়ে আসলেন। এখান থেকে আমরা জব্দ তালিকা প্রস্তুত করে আমরা পুনরায় আবার গাড়িতে উঠি, আমাদের থানার উদ্দেশ্যে গন্তব্যে চলে আসলাম। প্রতিমধ্যে হাজারো ফোন, হাজারো কথা, হাজারো অনুরোধ, হাজারো লোভ লালসা, আমাকে অত টাকা দেওয়া হবে আসামি ছেড়ে দেওয়ার জন্য। আমি কোনো কিছুতে তোয়াক্কা না করে নিজের মান সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আমি কোনো ফোনের কোনো পাত্তা না দিয়ে স্বয়ং ওসি স্যারের মাধ্যমে কথা বলার জন্য অনুরোধ করি। আমার ওসি জনাব বখতিয়ার উদ্দিন চৌধুরী মাদক এবং ওয়ারেন্টের বেলায় একদম কঠোর লোক। লক্ষ কোটি টাকা দিলেও
মাদক এবং ওয়ারেন্ট আসামি ওনার কাছে কোনো আপোষ নেই। তাই আমার সব কিছু আমি ওসি স্যারকে জানিয়ে বলে দিলাম, এই বিষয়ে আমার কোনো কিছুই না, আমি কিছুই জানি না, কিছুই করতে পারি না। ওসি স্যারের নির্দেশে আমি এখানে আসছি, সুতরাং আপনার কিছু বলার থাকলে আপনি ওসি স্যারের মাধ্যমে বলেন, আমার কোনো আপত্তি নেই। বারবার করে আমাকে ফোন করে বলল, আপনি একটু দাঁড়ান দাঁড়ান। না, বিরতিহীনভাবে আমার গাড়িটি চলছে। মাদক ধরার পর এমন কিছু লোকজন ফোন করে যাদের কথা আপনি না রাখলে আপনার সামনের দিকে পথ চলা কঠিন হয়ে দাঁড়ায়। সে লক্ষ্যে আমি কারো কোনো কথা পাত্তা না দিয়ে মোবাইল চার্জ নেই, নেটওয়ার্কে পাচ্ছি না, এরকম একটা অজুহাত দিয়ে কোনো রকম পাশ কাটার চেষ্টা করি। আমরা সমাজ আমাদের কাছে বা আমাদের কাছে আমরা সমাজের কাছে বা সমাজ আমাদের কাছে একটা জিনিসই জানে, দেখুন আমার জীবন চলে গেছে তাতে কোনো দুঃখ নেই, আপনার জীবন চলে গেছে তাতে কোনো দুঃখ নেই। আমাদের যে আগাম প্রজন্মটি বেড়ে উঠতেছে, এটা হলো দেখ দেখতা কর্মশিক্ষা। একটা কথা আছে, একজন মানুষ যদি অসৎ পথে চলে তাহলে সেই উক্ত পাড়া বা উক্ত গ্রামের জন্য একটি ব্যাধি আকার ধারণ করে। তাই মাদককে শুরু থেকে নির্মম না করলে ভবিষ্যতে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে বলে আমি মনে করি। আমি চাইব না, বা যারা মাদক বিক্রি করে বা যারা সেবন করে তারাও চাইবে না তার সন্তান ভবিষ্যতে বড় মাপের একজন মাদক ব্যবসায়ী হোক বা মাদক সেবনকারী হোক। আমরা সমাজে সব কিছুই বুঝি, সব কিছুই জানি, জানার পরেও এমন কিছু কথা থাকে যেগুলা আসলে অনাকাঙ্ক্ষিত কথা। আমি যেহেতু চাই না আমার ছেলে একজন বড় মাপের মাদক ব্যবসায়ী হোক, আপনি যেহেতু চান না আপনার ছেলে একজন মাদক ব্যবসায়ী হোক, সবার ভিতরে স্বপ্ন আমার ছেলেটা এমন হবে, অমুক হবে, তমুক হবে। সেজন্য আপনার ছেলে কখন কোথায় কার সাথে আড্ডা দিচ্ছে, কি করছে, তার দরকার ব্যতীত তাকে অতিরিক্ত কোনো কিছুই দেওয়া যাবে না, কোনো কিছুই দেওয়া উচিত না। স্কুলের বেতন থেকে শুরু করে বা তার পিছে খরচ করবেন আপনি অডেল কিছু টাকা পয়সা দিয়ে, তখনই নষ্ট হওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকে। আমার সমাজের কাছে একটি প্রশ্ন, মাদক ব্যবসায়ী যে হোক না কেন, যারাই হোক না কেন, যত বড় প্রভাবশালী হোক না কেন, আপনার তাকে আইনের আওতা আনুন। আইনের আওতা দিয়ে আপনাদের সমাজটি, আপনাদের গ্রামটি আপনারা রক্ষা করুন। আপনি যেমন চান না আপনার ছেলে বড় মাপের একজন মাদক ব্যবসায়ী হোক বা মাদক সেবী হোক, তেমনি আমিও চাই না। আমরা সুন্দর করে একটি সমস্যা আমাদের পুরো দেশ জাতির সমস্যা বলে মনে করি। প্রিয় দর্শক শ্রোতা, মাদক একটি সংসারের অংশের মূল। সমাজে, সংসারে অশান্তি বিরাজের প্রধান কারণ হলো মাদক। যা খেলে আপনার মস্তিষ্ক সবসময় এলোমেলো থাকবে, কোন কাজটি ভালো কোন কাজটি খারাপ সেটা বোঝার মতো হিতাহিত জ্ঞান আপনার থাকবে না। আমরা প্রত্যাশী নয় মাদক হোক আমাদের নির্মূল প্রধান হাতিয়ার। মাদককে না বলে আমরা আমাদের অবিরাম চলাকে সামনের দিকে এগিয়ে নিতে যতটুক প্রচেষ্টা, যতটুক আন্তরিকতা, যতটুক মেধা খাটিয়ে আমাদের আপন কর্মটি আমরা করে যাব। একটি লোকের যেমন সুনাম আছে তেমনি তার দুর্নামও আছে। যে বেশি সুনামের অধিকারী সে আবার বেশি দুর্নামের অধিকারী। মাদকের বিরুদ্ধে কাজ করতে গেলে অনেক রকম কথা আসবে, অনেক রকম কথা হবে। তার কিছুতে আপনি পরোয়া না করে নিজের সততা, নিজের নিষ্ঠা, নিজের অভিজ্ঞতা, নিজের বাস্তবতা দিয়ে মাদক নির্মূলের এক দৃঢ় প্রতিজ্ঞার করেই মাদকের পিছিয়ে উঠে পড়ে লেগেছি। তাতে আমার কি হবে কি যাবে আমি কিছুই বুঝি না। যতদিন পুলিশ ডিপার্টমেন্ট থাকবে,
যতদিন আমার চাকরি থাকবে ততদিন চলবে অবিরাম যুদ্ধ মাদকের বিরুদ্ধে। আমি আপোষ করব না। যেখানে যাব, যেভাবে থাকবো, যেখানে রাখবে, আমার আয়ত্তের ভিতর হোক বা আয়ত্তের বাইরে হোক, মাদক নিয়ে যুদ্ধ ঘোষণা করলাম এবং যুদ্ধে নামলাম। সেই যুদ্ধে এক অপরাজিত সৈনিক আমি হব, এই প্রত্যাশা রাখি আমি। প্রিয় দর্শক শ্রোতা, মাদককে না বলি, আসুন আমরা আমাদের গ্রামটিকে সুন্দর করি, আমাদের পাড়া মহল্লাকে ঠিকই সুন্দর করি। তখনই সুন্দর হবে আমার বাংলাদেশ, আমার সোনার বাংলা, যেমনটি স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার ডিজিটাল আইন প্রয়োগের মাধ্যমে ইতিমধ্যে আমরা কিছু সেবা অনাকাঙ্ক্ষিতভাবে পাচ্ছি, যেগুলো আদৌ কল্পনা করা আমাদের পক্ষে সম্ভব হতো না যদি ডিজিটাল পদ্ধতিতে আমাদের এগুলো না হতো। একটি কথা আছে, পুলিশ মারপিটের পরে যায়। সেই প্রবাদটি আমরা পিছনে ফেলে 999 দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি আপনার যে কোনো সংবাদ, যে কোনো কষ্টের বা দুঃখের বা যে কোনো সমস্যার সংবাদ আপনি 999-এর মাধ্যমে আমাদেরকে অতিবাহিত করলে আমরা তাৎক্ষণিক ছুটে যাই উক্ত স্থানে। মানুষ আমাদের 999-এর সেবাটুকে সাড়া দিচ্ছে। 999-এর বিড়ম্বনার মধ্যে কিছু ভুয়া সংবাদও থাকে যেগুলা নির্মম করতে গিয়ে আমরা নিজেরাই হয়রানির শিকার হই। আসুন তাই আমরা সাবধান থাকি, 999-এর সেবাটুকু আমরা সঠিকভাবে প্রয়োগ করি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসলাম আসামিকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা করলাম। কেউ বিশ্বাস করবে না সে লোকটি বড় মাপের একজন মাদক ব্যবসায়ী। দেখলে মনে হবে পাঞ্জাবি পরা লোকটিকে, যদি একটি পাঞ্জাবি পরা দেখেন আলেম ওলামায়ে কেরাম যাচ্ছে আমাদের সাথে। আসলে দাড়ি মুখে রেখে একজন মানুষ সুন্নতের বরখেলাপ যেমন করে, তেমনি তার আসল চেহারাটি লুকিয়ে আছে এই দাড়ির ভিতরে। আল্লাহ পাক কাল হাসর ময়দান সবাইকে ক্ষমা করবেন, কিন্তু মুখোশধারী কিছু মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আমার মুখে কথা, অন্তরে এক কথা, এগুলো আদৌ আমি পছন্দ করি না। আমার মনের কথা একমাত্র আমার সৃষ্টিকর্তাই জানেন। আমার যুদ্ধ অবিরাম চলবে, যেখানে যাই, যখন যেখানে থাকি, অবিরাম চলবে। একটা মানুষের সবচেয়ে বড় গুণ হলো তার নিজেকে চেনা। অপরের কি বলল, কি হলো, কি গেল, তার কোনো পোক্তোয়াক্কা না করে যদি পথ চলতে থাকে, একদিন তার সফলতা আসবেই। প্রিয় দর্শক শ্রোতা, এই সে সোর্স মুজিবুল হক। আমরা চলে যাচ্ছি মাদকমুক্ত একটি সমাজ চাই, একটি সোনার বাংলা চাই, এই প্রত্যাশ্বাসের মতো।
স্বাধীনতার জন্যে লড়ি, দেশের তরে ঝাঁপিয়ে পড়ি, স্বাধীনতার জন্যে লড়ি, দেশের তরে ঝাঁপিয়ে পড়ি, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ি। পুলিশ মোরা পুলিশ, পুলিশ বাহিনী, পুলিশ মোরা পুলিশ, পুলিশ বাহিনী, পুলিশ মোরা পুলিশ, পুলিশ বাহিনী। আমরা ভীতু কাপুরুষ নই, ভয়কে আমরা করি না ভয়। আমরা ভীতু কাপুরুষ নই, ভয়কে আমরা করি না ভয়। দেশের তরে জীবন বাজি আমরা সদা দিতে রাজি। পুলিশ মোরা পুলিশ, পুলিশ বাহিনী, পুলিশ মোরা পুলিশ, পুলিশ বাহিনী, পুলিশ মোরা পুলিশ, পুলিশ বাহিনী। চালায়, বিভিন্ন ট্যাক্সি চালায় বা দোকান পাটে চাকরি করে, এরাই এখন এই গাঁজা মদ। আচ্ছা রফিক সাহেব, আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, তো এটা নিয়ন্ত্রণের লক্ষ্যে বা এটা যদি নিয়ন্ত্রণ করতে হয়, আপনার সহযোগিতা যেমন দরকার আছে, আমারও আন্তরিক প্রচেষ্টা যেমন দরকার আছে। আমি আপনার কাছে আমার নাগরিক কর্তনের পক্ষ থেকে মাননীয় ওসি স্যারের পক্ষ থেকে, ওসি মোহাম্মদ জনাব বখতিয়ার আহমদ চৌধুরীর পক্ষ থেকে আপনাকে আমার বিশেষ রিকোয়েস্ট, যদি মাদক সম্পর্কে বা কোনো ওয়ারেন্ট আমিন সম্পর্কে বা কোনো অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ইয়ে থাকে আপনার কাছে, আপনি আমাদেরকে নাগরিক থানার যে কোনো অফিসার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে ব্যক্তিগতভাবে আমার নাম্বারে আপনি কোনো ফোন করে আপনার সুফল পাওয়া যেতে পারে। আমি আপনাকে বলি, আসলে ফোন করার কথা বলেছেন, আমরা আসলে কখনো থানায় ফোন করি না, খুব কম, রেয়ার কেস করি। এসব কেসে বললে যে ওরকম চেয়ারম্যান ফোন দিছে, তাহলে আমরা পলিটিক্স করি, মানুষের শত্রু হইতে হয়, কথাটা সাথে রাতে চলে যায়। আমি এটা বিশ্বাস করি, যেহেতু এই থানার শুরু থেকে আমি রাজনীতির নেতৃত্বে দায়িত্বে আছি এবং বহু প্রশাসনিক পুলিশ অফিসার এই থানাতে আসছে গেছে। সহযোগিতা করে না এমন ধরনের কোনো অভিযোগ আছে আপনার কাছে? না, পুলিশ সহযোগিতা করে না এরকম অভিযোগ নাই। এখানে আমার বক্তব্য হলো যে মাদক, আমি এক কথাই বললাম, মাদক সেবন করতো, আমরা জানি দীর্ঘদিন থেকে যে বড় লোকেরা মাদক সেবন করতে, একটু নেশা চেষ্টা করতো, এটা আনন্দ করতো, এটাকে আনন্দ মনে করতো। এখন মাদক চলে লাগবে না, এটা আরেকটু দিকে দেন, এটা ফেভার করে দেন, ফেভার করে রাখো। ওকে দর্শক শ্রোতা, আমরা এখন কথা বলছি
জোড্ডা ইউনিয়নের জোড্ডা 11 নং জোড্ডা পূর্ব ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মিয়াজির সাথে। তো আমি ওনার কাছে ওনার এলাকা সম্পর্কে এবং কি নাঙ্গলকোট থানার সম্পর্কে আমি ওনার মূল্যবান কিছু মতামত শুনবো, সেটাই আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি আনোয়ার ভাই, আপনার কাছে আমার প্রথম চাওয়াটা হলো নাঙ্গলকোট থানা সম্পর্কে আপনার নাঙ্গলকোট থানার বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে আপনার একটি সুযোগ্য এবং সুনির্দিষ্ট একটা অভিমত, যেটা পুলিশের পক্ষেও আসবে, যেটা পুলিশের বিপক্ষে আসবে। আমি পুলিশ আসছি বিদায় আপনি আমাকে সম্মান দেখায় আপনি আমার সামনে কি বলে আমার গুণগানটা গিয়ে যাবেন, সেটা না। আমি আপনার সাথে নিরপেক্ষভাবে আমার দোষ ত্রুটি যদি থাকে সেটা তুলে ধরবেন। XYZ আমাদের যে কোনো অফিসার যদি দোষ ত্রুটি থাকে আপনি তুলে ধরবেন, আমাদের সেবার মান সম্পর্কে আপনি তুলে ধরবেন। হ্যাঁ, আর দ্বিতীয় কথা আমাদের যদি ভালো গুণ থাকে সেটাও আপনি তুলে ধরবেন। এই সংক্রান্ত আমি আপনাদের কাছে কখনো কিছু জানতে চাই। আইন শৃঙ্খলা মানে আমাদের নাঙ্গলকোট থানা বর্তমান সেবা সম্পর্কে, পুলিশি সেবা, হ্যাঁ পুলিশি সেবা সম্পর্কে বলতে গেলে এই পুরো নাঙ্গলকোট থানায় 5 লক্ষাধিক লোকের বাস, 5 লক্ষাধিক, সেখানে 50 জন 55 জন পুলিশ অফিসার সহ কনস্টেবল সহ। এরপরেও বলতে হবে বর্তমান যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে আইন শৃঙ্খলা প্রেক্ষাপট, সেটা করে নাঙ্গলকোট কোনো দিক থেকে যতটুকু সম্ভব ততটুকুই পুলিশ চেষ্টা করে জনগণের পাশে থেকে খুব ধৈর্য সেবা রাখতে, কিন্তু স্বাদ আসতে সাধ্য নেই। অর্থাৎ পুলিশই আপনার সাপোর্টিংটা কম, জনবল সাপোর্ট কম, যার কারণে আমাদের যেটুকু পাওয়ার সেটুকু আমরা পাচ্ছি না। সেটা পুলিশদের দায়িত্বহীনতার কারণে না, তাদের জনসংখ্যা কম হওয়ার কারণে আমরা একটু করে মনে করছি। সর্বোপরি অর্থমন্ত্রী এলাকা আমার সম্মানার্থে নাঙ্গলকোট থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ওনার অধীনস্থ সকল দারোগা সহ কনস্টেবলরা সহ সর্বোচ্চ প্রাণ চেষ্টা করে আইন শৃঙ্খলা অবস্থাটা ঠিক রাখা যাবে। আচ্ছা আনোয়ার সাহেব, আমি আপনার কাছে প্রশ্ন, বর্তমান আমাদের সমাজে একটি ব্যাধি আকারে যেটা মানে যে জিনিসটা ধারণ করতেছে সেটা হলো, 1 নম্বর হলো দর্শন, আরেকটা হলো মাদক। আগে মাদক ছিল আপনার ফেন্সিডিল, গাঁজা, হিরোইন। তো হিরোইনটাও আমরা নিবারণ করতে পারতাম, ফেন্সিডিলটাও আমরা নিবারণ করতে পারতাম, কারণ এটা বড় একটা জিনিস, আর আপনার গাঁজাটাও নিবারণ করতে পারতাম। বর্তমানে মায়ানমার সরকার আমাদের মেধা শূন্য করার জন্য যে একটা মেডিসিন আমাদেরকে দিচ্ছে, সেটার নাম হলো ইয়াবা। তো ইয়াবাটা আমি দেখলাম যে প্রতিটা ইউনিয়নে আপনার ইউনিয়নে মাদকের সংখ্যাটা হলো বেশি, তো এই সংক্রান্ত আমি আপনার গুটি কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম বলবো আপনার কাছে। যেমন নাকি আপনার সুমন নামের একটা জোরদার একটা ছেলে আছে, আবার ওই যে আজিম নামের একটা ছেলে আছে। এখন আমি আপনার কাছে মানে এই যে দেখলাম, মানে ওরা তো হলো মেইন ডিলার, এই ডিলারদের হাতে, এটা আপনার এই ইউনিয়নের আপনার এলাকা, ওদের হাত ধরে মানে ওরা সরাসরি, আমি জানি যতটুকু জানি, আজিম সরাসরি টেকনাফ থেকে মাল নিয়ে আসে, মাল নিয়ে পুরা নাঙ্গলকোট থানাটাকে কাভার করে। তো সেই সাথে এটা আপনাদের ইউনিয়ন, আপনার কাছে কি এই ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসছে যে আজিম মাদক ব্যবসা করে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার? আপনি কি এই ধরনের কি সুনির্দিষ্ট অভিযোগ আসছে, আমরা সামাজিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আইনানুগভাবে যতটুকু আমাদের সম্ভব আমরা টাইম টু টাইম নাঙ্গলকোট থানার অনেকগুলো কর্মকর্তা জানে, এই মুহূর্তে দারোগা সেকেন্ড অফিসার ওবায়দ সাহেব জানে, আনোয়ার সাহেব জানে, ওসি সাহেবের সঙ্গে সরাসরি কথা হয়, ব্যাপারে অভিযোগ দিই। আমরা সামাজিকভাবেও আমাদের স্থানীয় ওয়ার্ড মেম্বার সহ আমাদের গ্রাম পঞ্চায়েতের সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজি সহ সরাসরি জনবল নিয়ে তার বাড়িতে হামলা হয়েছে। সে একরকম সকলের যুদ্ধ করে ওখান থেকে পালিয়ে ওই দিন থেকে মহিন যে ব্যবসা করতো সে তার ব্যাপারে আর কোনো অভিযোগ আমি শুনিনি। ওই দিন মহিনকেও চার্জ করা হয়েছে, মহিন বলছে আমার কথা জীবনে শুনবে না, সে থেকে আর মহিনের কথা শোনা যাবে। আজিম এখনো সে লাইনে জড়িত। সুমনের কথা বলছিলেন, ওর গ্রাম বোধ ভাইয়ারা না, আপনার জোরটাই সুমনের বাড়ি মনে হয় আপনার জোরটাই ভাইয়ারা। আচ্ছা, আমার যেখানে বড় সেখানে সেও মাদক ব্যবসায়ী, আমার কাছে অভিযোগ আছে, বেসিক্যালি তাকে আমি পেয়েছিও চিনি না। আপনি পেয়েছি আসা দরকার না, চিনি না, মেম্বার আছে, সেই মেম্বার এলাকায় একটা হয়তো মাদক ব্যবসায়ী থাকবো, না হলে আমি আনোয়ার স্যার থাকবো। আমার ওসি স্যারের যে ব্যক্তিগত অপিনিয়ন, আমার স্যারের অপিনিয়নটা হলো হয়তো মাদক থাকবে নাঙ্গলকোটে, না হলে আমি থাকবো। তো সেই মানে সেই সুবাদে আপনিও তো বলতে পারেন, প্লিজ আমাকে একটু বলতে সুযোগ দেন। সেই সংক্রান্ত আপনি তো বলতে পারেন হয়তো আমি অনব থাকবো, নাহলে মাদক থাকবে। আপনি আপনার মেম্বার যে আজিম বলেন আর সুমন বলেন,
এই এই এলাকার মেম্বারদেরকে আপনি আপনার যে ইউপি সদস্য আছে তাদেরকে চাপ দেন, তাদের শব্দে এটার একটা অ্যাকশন নেন। তারা মাদক ব্যবসায় যদি আপনার বেশি উড়ে যায় তাকে ভালো করার জন্য আপনারা একটা পদক্ষেপ নেন, তাকে পুনর্বাসন করে দেন, হয়তোবা সে এটা ছাড়বে, না হলে আইনের আওতায় সে জেল খাটবে। আপনারা তাকে ভালো করেন, নইলে দেশ থেকে আপনারা তাড়া দেন। কিন্তু এই সংগ্রামটা আপনি কি করছেন? আমাদের আইনানুগ একটা বিধি নিষেধ আছে, আমাদের একটা মার্জিন আছে। হ্যাঁ, আমরা কি আপনারা করতে আমাদেরকে পারবো? ধরে দিবেন। আমরা এই ব্যাপারে সরাসরি দায়িত্বশীল কর্মকর্তা আমার সার্বিক যোগাযোগ হয়। মাদকটা বন্ধ হোক এটা আমরা চাই। আমরা যুব সমাজটা এবং ছাত্র সমাজটাও ধ্বংসের একবারে দিকে এগিয়ে যাচ্ছে এই মাদকের কারণে। সেই জন্য আমরা অল্টারনেট ছাত্রলীগ এবং ছাত্রদের এবং যুবকদেরকে নিয়ে আমরা বিভিন্ন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ছাড়তেছি, ফুটবল টুর্নামেন্ট ছাড়তেছি, যাতে মাদক থেকে একটু বিরত থাকে, মাদক মুখী না হয়। সেই জন্য আমরা এগুলো অল্টারনেট করতেছি। আর প্রত্যেক গ্রামে সামাজিকভাবে আমাদের মেম্বারদের দিকে মাইকে আমরা মসজিদে মাইকে আমরা অ্যালাউন্স করে দিচ্ছি, কেউ যদি মাদক ব্যবসা করে তাকে ধরিয়ে দিন। মাদক ব্যবসায়ী আপনার আপন কেউ না, পরিবারের কেউ না। আচ্ছা, দর্শন সম্পর্কে আপনার ব্যক্তিত্ব অপিনিয়ন্স কি, এই সংক্রান্তে আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন? দর্শন মূলত আমাদের এই ইউনিয়নে এরকম দর্শন ঘটেনি, দর্শনের ঘটনা ঘটেনি। দু একটা একটি ঘটনা ঘটে, এই ব্যাপারে নাঙ্গলকোট থানার সাথে আমার সার্বিক যোগাযোগ হয়। আমাদের স্কুলে একটা করছিল, আমরা ব্যাপারে থানা সরাসরি যোগাযোগ করেছি, থানায় আমি নিজেই নিয়ে গেছি, এবং পান করে একটা করছিল, ওটা নিয়ে আমি থানায় গেছি। সার্বিক ব্যাপারে চেষ্টা করি জানানোর জন্য। আর সবচেয়ে বড় কথা, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনার নেতৃত্বে যে কোনো দ্বারকাকে পাঠায়, ওই দ্বারকায় সার্বিক চেষ্টা করে এই ঘটনাগুলো মিট করার জন্য। হয়তো সর্বক্ষণ সময় দিতে পারেন, আবার যেটুকু সময় দিলে বর্তমান যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে আইন শৃঙ্খলা প্রেক্ষাপট, সেটা করে নাঙ্গলকোট কোন দিক থেকে যতটুকু সম্ভব ততটুকুই পুলিশ চেষ্টা করে জনগণের পাশে থেকে খুব ধৈর্য করে আসে এবং পৌঁছে দেয়। কিন্তু সাধ্য নেই, অর্থাৎ পুলিশই আপনার সাপোর্টিংটা কম, জনবল সাপোর্ট কম, যার কারণে আমাদের যেটুকু পাওয়ার সেটুকু আমরা পাচ্ছি না। সেটা পুলিশদের দায়িত্বহীনতার কারণে না, তাদের জনসংখ্যা কম হওয়ার কারণে আমরা এটুকু রয়েছি। সর্বোপরি অর্থমন্ত্রী এলাকা আমার সম্মানার্থে নাগরিক থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ওনার অধীনস্থ সকল দারোগা সহ কনস্টেবলরা সহ সর্বোচ্চ চেষ্টা করে আইন শৃঙ্খলা অবস্থাটা ঠিক রাখা যাবে। আচ্ছা সাহেব, আমি আপনার কাছে প্রশ্ন, বর্তমান আমাদের সমাজে ব্যাধি আকারে যেটা মানে যে জিনিসটা ধারণ করতেছে সেটা হলো, এক নম্বর হলো দর্শন, আর একটা হলো মাদক। আগে মাদক ছিল আপনার ফেন্সিডিল, গাঁজা, হিরোইন। তো হিরোইনটাও আমরা নিবারণ করতে পারতাম, ফেন্সিডিলটাও আমরা নিবারণ করতে পারতাম, কারণ এটা বড় একটা জিনিস, আর আপনার গাঁজাটাও নিবারণ করতে পারতাম। বর্তমানে মায়ানমার সরকার আমাদের মেধাশূন্য করার জন্য যে একটা মেডিসিন আমাদেরকে দিচ্ছে, সেটার নাম হলো ইয়াবা। তো ইয়াবাটা আমি দেখলাম যে প্রতিটা ইউনিয়নে, আপনার ইউনিয়নে মাদকের সংখ্যাটা হলো বেশি। তো এই সংক্রান্তে আমি আপনার গুটি কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম বলবো আপনার কাছে, যেমন নাকি আপনার সুমন নামের একটা জোরদার একটা ছেলে আছে, আবার ওই যে আজিম নামের একটা ছেলে আছে, আপনাদের এখানে আগে একটা ছেলে ছিল, নাম কি আমি বলে গেছি, ফর্সা করে মহিন নামের মনে হয় ছেলেটা, এখন আমি জানি না এদিকে ইয়ে করে কিনা, আমি হাতে নাতে এখনো তারে পাই না, আর হাতে নাতে পাইলে যেখানে পাবো আমি সেখানে ধরবো, কথা দিলাম। এখন আমি আপনার কাছে মানে এই যে দেখলাম, মানে ওরা তো হলো মেইন ডিলার, এই ডিলারদের হাতে, এটা আপনার এই ইউনিয়নের আপনার এলাকা, ওদের হাত ধরে মানে ওরা সরাসরি, আমি জানি যতটুকু জানি, আজিম সরাসরি টেকনাফ থেকে মাল নিয়ে আসে, মাল নিয়ে পুরা নাঙ্গলকোট থানাটাকে কাভার করে। তো সেই সাথে এটা আপনাদের ইউনিয়ন, আপনার কাছে কি এই ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসছে যে আজিম মাদক ব্যবসা করে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার? আপনি কি এই ধরনের কি সুনির্দিষ্ট অভিযোগ আসছে, আমরা সামাজিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আইনানুগভাবে যতটুকু আমাদের সম্ভব আমরা টাইম টু টাইম নাঙ্গলকোট থানার অনেকগুলো কর্মকর্তা জানে, এই মুহূর্তে দারোগা সেকেন্ড অফিসার ওবায়দ সাহেব জানে, আনোয়ার সাহেব জানে, ওসি সাহেবের সঙ্গে সরাসরি কথা হয়, ব্যাপারে আমি অভিযোগ দিই। আমরা সামাজিকভাবেও আমাদের স্থানীয় ওয়ার্ড মেম্বার সহ আমাদের গ্রাম পঞ্চায়েতের সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজি সহ সরাসরি জনবল নিয়ে তার বাড়িতে হামলা করেছে। সে একরকম সকালে যুদ্ধ করে ওখান থেকে পালিয়ে ওই দিন থেকে